গানখানা বড্ড পছন্দের আদ্রিতার। গানের সঙ্গে ঠোঁট মেলাতে মেলাতে চট করে নিজের মনের মতো করে সে জানায় সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে দেখতে থাকে বারংবার, আর মিটমিট করে হাসতে থাকে আর বিড়বিড় করে বলে, আবরার আজকে আমাকে দেখে বলবে, ইউ আর লুকিং সো হট, আই ক্যান নট কন্ট্রোল মাইসেলফ। তখনই খট করে দরজা খোলার আওয়াজ হয়। আদ্রিতা চমকায়। আবরার আসবে সে জানতো, কিন্তু এখনই আসবে জানতো না, তার জন্যই চমকেছে। কিন্তু আবরারকে দেখে চমকগুলো বেড়ে যায়, কেননা মহারাজা পাঞ্জাবি পরেছে। এই প্রথমবার তাকে পাঞ্জাবিতে দেখলো আদ্রিতা। ফর্সা বর্ণের আবরারের গায়ে কালো পাঞ্জাবিটা ফুটে উঠেছে, চুলগুলো জেল দিয়ে সেট আপ করা, পাঞ্জাবির হাতা কোনোই অবধি গোটানো। ফর্সা হাতের কবজিতে কালো রঙের ওয়াচ ঝুলছে, হাতে একগুচ্ছ লাল গোলাপ। চোখ দুটো আদ্রিতার পানে আবদ্ধ। ধীর পায়ে এগিয়ে আসছে লোকটা। আদ্রিতা দৃষ্টি ফেরায় না, নির্লজ্জের মতো তাকিয়ে থাকে তার মুখে পানে। আজকে তো অদ্ভুত সুন্দর লাগছে কেন তাকে, কেন জানো না নজর ফেরানো যাচ্ছে না। আবরার আদ্রিতার সামনে এসে দাঁড়ায়, ফুলগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বলে। ধ্যান ভাঙে আদ্রিতার, নড়ে চড়ে কপাল কুচকায়। লোকটা থেকে মাহর প্রপোজাল দিচ্ছে, মানে বাচ্চা চাইছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে ওঠে আদ্রিতার, মাথা নিচু করে হাঁসফাঁস করতে থাকে। তার থেকে জবাব না পেয়ে আবার পুনরায় বলে, একটা ছোট্ট অ্যানি গিফট করবে আমায়? জানি তোমার বয়স কম, বাট আই নিড এ লিটল প্রিন্সেস। আদ্রিতা শুকনো ঢোক গেলে বলে। আবরার ওই আবরার ফুলগুলো ফেলে দিয়ে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে, তারপর ঠোঁটের উপর আঙুল রেখে ফিস ফিস করে বলে, ওই হ্যাঁ না, আসলে এসব বলে কিছু হবে না। আমার বেবি লাগবে মানে লাগবে। আদ্রিতা নিজের ঠোঁটের উপর থেকে আবরারের হাত সরিয়ে দেয় এবং দুই হাতে লম্বা হাতির গলা জড়িয়ে ধরে বলে, মিস্টার হাতি, আমারও বেবি চাই। ওই হ্যাঁ, ওই হ্যাঁ, আসলে এসবের মানেই হচ্ছে সম্মতি। মেয়ে মানুষের লজ্জা বেশি, বুক ফাটে তো মুখ ফোটে না, বুঝে নিতে হয়। আবরার কপাল কুচকে বলে। ইউ মিন টু সে তুমি অলওয়েজ ইন্টিমেট হওয়ার জন্য রেডি থাকো? আদ্রিতা দাঁতের দাঁত চেপে তাকায় আবরারের মুখপানে, ইচ্ছে করে লোকটার দাঁতগুলো ভেঙে দিতে। নির্লজ্জ বেহায়া কথাকার। আদ্রিতাকে রাগ করতে দেখে আবরার হাত ঘড়িতে সময় দেখে নেয়, তারপর বলে, ওকে, কিছু বলছি না আর। তারপর কোলে তুলে নেয় আদ্রিতাকে, কপালে চুমু খেয়ে বলে, ইউ আর লুকিং সো হট। আদ্রিতা জবাব দেয় না, মুখ লুকায় আবরারের বুকে। তাকে বিছানায় শুয়ে দেয় আবরার। লাইট বন্ধ করে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয়, সাউন্ড বক্সের গান চেঞ্জ করে। হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, করছে তোমায় দেখে অল্প বেমানি মন, লিখব তোমার হাতে আমি আমার জীবন। এই গানটা চালিয়ে দেয়, তারপর দুজন ডুবে যায় ভালোবাসার অতল গভীরে। অনেক কথা হয় দুজনার, তার মধ্যেই মনে দাগ কেটে যায় আবরারের আকুল স্বরে বলা এই কথাগুলো। এখানেই শান্তি মেলে আমার জান, আমার পাখি। আই লাভ ইউ সো মাচ। সকালটা কারোর জন্য সুন্দর হয় তো কারোর জন্য অসুন্দর। নতুন সূর্য কারো জীবন রাঙিয়ে দেয়, আবার কারো জীবন ধ্বংস করে দেয়। দিনের চকচকে আলো কারো কাছে মিষ্টি লাগে তো কারো কাছে তেতো লাগে। আদ্রিতার সকালটা শুরু হয় একরাশ ভালো লাগা এবং পূর্ণতা দিয়ে। চোখ খুলতেই হাজারখানা বেলুন এবং গোলাপের সুগন্ধ নাকে লাগে, তার সাথে মিশেছে সমুক পারফিউমের ঘ্রাণ। একদম নাকে লাগছে, মনে হচ্ছে আবরার তাসনিন নামক মানুষটা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে তাকে। অবশ্য জড়িয়ে রেখেছে, কেননা আবরারের শার্টখানা আদ্রিতার গায়ে। প্রিয় পুরুষ, আমার সকলটা রাঙিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। বিড়বিড় করে আওড়ায় আদ্রিতা। পরপরই আড়মোড়া ভেঙে উঠে বসে। গোটা কক্ষে নজর বোলায় না, কোথাও জনাব নেই। অবশ্য থাকার কথা না। আবরা তাসনিন সকালবেলা বিছানায় থাকবে? আদ্রিতা ঘুম থেকে উঠে তার মুখখানা দেখবে। ও মাই গড, এটা তো হাতের চাঁদ পর থেকেও বড় ব্যাপার। আদ্রিতা, আদ্রিতা, জলদি আয় মা, কত রান্না করতে হবে। আবরার এক্ষুনি বাসায় ফিরবে। আতিয়া বেগমের কণ্ঠস্বর ভেসে আসছে, বড়ই ব্যস্ত গলা তার। আদ্রিতা আর স্বপ্নে বিভোর থাকে না। চটজলদি বিছানা থেকে নেমে পড়ে, চপ্পল জোড়া পায়ে চাপিয়ে রুম গোছানোর কাজে লেগে পড়ে। ফুলগুলো ব্যাগে ঢুকিয়ে কক্ষের এক কোণায় রেখে দেয়, ক্যান্ডেল জ্বালানোর জায়গাগুলো মুছে ফেলে দ্রুত। তারপর কালো রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢোকে আর মনে মনে ভাবে, আজকে আবরার
তাসনিন নামক বেপরোয়া পুরুষের জন্য শাড়ি পরা যাক। দেখি জনাবের কেমন রিয়াকশন হয়। এই তো ভোরবেলা ফজরের আজানের পরপরই আবরার আতিয়া বেগম এর কক্ষে ঢোকে। আতিয়া বেগম নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন মুহূর্তে আবরারকে দেখে ভীষণ অবাক হন তিনি। বুদ্ধি হওয়ার পর থেকে আবরার কখনোই তার রুমে আসেনি, তার কাছে তো নয়। আবরার আতিয়া বেগমের সামনে গিয়ে দাঁড়ায়, শুকনো ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর মাথা নিচু করে। আম্মু। আতিয়া বেগমের কলিজা কেঁপে ওঠে। আম্মু ডাকটা একদম কলিজায় গিয়ে লেগেছে। শেষ কবে আম্মু ডেকেছিল আবরার? তার বাবার মৃত্যুর দিকে। মৃত বাবার মুখপানে তাকে উচ্চস্বরে বলে উঠেছিল, আম্মু, তুমি আমার আব্বুকে মেরে ফেলেছো। ব্যাস, তারপর আর কখনো সৌভাগ্য হয়নি এই ডাকখানা শোনার। মাকে এভাবে চুপ থাকতে দেখে আবরার নিজের হাত ঘড়ির পানে তাকায়, সময় দেখে পুনরায় বলে, আম্মু, আই এম সরি, তোমায় অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দিও প্লিজ আমায়। আতিয়া বেগম বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ওঠে। দুই হাত বাড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরে আবরারকে। আবরারের বুকে মাথা রেখে বলে, তুই আমাকে ছেড়ে যাস না আবরার, আমি তোর সাথে থাকতে চাই আব্বা, তোকে দেখে মরতে চাই, ছেড়ে যাস না বাপ। আবরার মায়ের মাথায় হাত বোলায়, কিন্তু কিছু বলতে পারে না। ছেলের থেকে জবাব না পেয়ে পুনরায় আতিয়া বেগম বলে, আমায় দূরে সরিয়ে দিস না আব্বা, আমি বাঁচবো না। এবার আবরার থেমে থেমে বলে। আমি আছি। ছেলের বুকে মাথা রেখে কতক্ষণ কেঁদেছে আতিয়া বেগম জানা নেই, তবে যখনই আবরার আম্মু বলে ডেকে ওঠে তখন তার হুঁশ ফেরে। আবরারকে ছেড়ে আঁচলে চোখ মুছে নেয়। আবরার একটু হাসার চেষ্টা করে বলে, আম্মু, যাচ্ছি আমি। আচ্ছা যা, জলদি আসবি কিন্তু, আমি তোর পছন্দের সব খাবার রান্না করবো আজকে। আবরার মাথা নাড়িয়ে বেরিয়ে যেতে নাই। কক্ষ থেকে কয়েক পায়ে গিয়ে আবারও পিছনে ফিরে তাকায়। আম্মু, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রকাশ করতে পারি না। আতিয়া বেগম হাসে। আমি জানি শোনা। আসছি, হ্যাঁ আসছি আমি। এবার আর পিছনে ফিরে তাকায় না। আবরার বড় বড় পা ফেলে এগিয়ে যায়। যেতে যেতে আতিয়া বেগমের চোখের আড়াল হয়ে যায়, আর দেখা যায় না। দুজন নারী তাদের ভালোবাসার মানুষের জন্য রান্না করছে। মানুষটা একজনই ইলিশ মাছের লেজ ভর্তা, পাতলা ডাল, করলা ভাজি, গরুর মাংস, গরুর মগজ ভুনা, কলিজা ভুনা, লুচি, পায়েস, পোলাও, সেমাই আর রসমালাই সবই আবরারের পছন্দের। আতিয়া এবং আদ্রিতার রান্না শেষ হতে হতে 11টা বেজে যায়, কিন্তু এখনও আবরারের আসার নাম নেই। পায়েসের বাটি টেবিলে রেখে আতিয়া বেগম বলে ওঠে, আদিতা, কল করে দেখ তো এখনো আসছে না কেন, জলদি আসবে বলেছিল। আদিতা মাথা নাড়িয়ে নিজের ফোনখান হাতে নেয়। জল্লাদ হাতে লেখা নাম্বারখানে কল করে, কিন্তু ওপাশ থেকে ভেসে আসে এক নারীর কণ্ঠস্বর। সে ভীষণ সুন্দর করে বলছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তেই সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। আদিতার কপালে ভাঁজ পড়ে। যদিও আজকে প্রথম সে আবরারের নাম্বারে কল করলো, কিন্তু বন্ধ কেন বলছে। এবার সিয়ামের নাম্বারে কল করে, ওই একই অবস্থা, এটাও বন্ধ। আদিতা ভয় পায়, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে থাকে, মনটা খুব ডাকছে। আবরার চলে যায়নি তো, তাকে ছেড়ে, মাকে ছেড়ে চলে গেল সে। গলা শুকিয়ে আসে আদ্রিতার, হাত পা কাঁপতে শুরু করে, নিজের ভারসাম্য বজায় রাখতে পারছে না। মাথায় চক্কর দিয়ে ওঠে, এখনই বোধহয় পড়ে যাবে। হলো তাই। আখি পলক বন্ধ করে ঠাস করে পড়ে যায়। সামনে টি টেবিল ছিল, সেটার উপরে মাথা পড়ে। অবচেতন আদ্রিতা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আবরার, আমাকে রেখে যাইয়েন না প্লিজ, আমি মরে যাব। আরিফের মুখোমুখি বসে আছে আবরার। দুজনের মাঝখানে একটা টেবিল, সেই টেবিলের ওপরে রয়েছে কিছু পেপার। টনি এবং ইমাকেও এখানে আসতে বলা হয়েছে, আসছেও তারা। মূলত তাদের অপেক্ষায় আবরার বসে আছে, আসলেই কথা শুরু করবে। সিয়াম, আমান, আহাদ, ইভান আবরারের পেছনে দাঁড়িয়ে আছে। তুমি ঠিক করছো না আবরার, ভুল করছো। আবরার একখানা সিগারেট ঠোঁটের ফাঁকে গুজে নিয়ে লাইটের সাহায্যে আগুন জ্বালাতে জ্বালাতে বলে। তখনই টনি এবং ইমা চলে আসে। টনি এগিয়ে এসে আবরারকে কিছু বলতে যায়। আবরার ঠোঁটের ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেট ঠেসে ধরে টনির কপালে, চিৎকার করে ওঠে সে। ইমা ভয় ভয় পিছিয়ে যায়। আরিফ কাচুমাচু করে বসে। আবরার দাঁতে দাঁত চেপে বলে, রাস্কাল, আবরার তাসনিন যখন কথা বলবে চুপচাপ শুনতে হবে, সাইলেন্ট থাকতে হবে, ক্লিয়ার? টনি অনবরত মাথা নেড়ে সম্মতি জানায়। আবরার তাকে ছেড়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে টনি। পড়ে যায় ফ্লোরে, তবে আওয়াজ করে না। আবরার নিজের জায়গায় বসে, পেপারের দিকে ইশারা করে বলে, আদ্রিতার সব প্রপার্টি এতিমখানায় দান করে দেওয়া হয়েছে, জাস্ট আপনার একটা সাইন লাগবে। আরিফ এবার কপাল কুঁচকে বলে, আমি সাই।
বাকিটা বলার আগে আবরার বলে ওঠে। সারা তুই সাইন না দিলে আঙ্গুল কেটে কুকুরকে খাওয়াবো আমি। এবার টনির পানে তাকিয়ে বলে, শ্যাম, এই জানোয়ার আমার কোম্পানি জ্বালিয়েছে না, এই টুনটুনি কেটে দে, গোটাটা কাটবি না, বেঁচে থাকে জানো। আমান, ভাবছি একটা পানের দোকান দেব। বাদাম খেতে খেতে চার বন্ধু হাঁটছে সরু রাস্তা ধরে। আজকের বিকেলটা সুন্দর, আকাশ মেঘ জমেছে কিন্তু বৃষ্টি আসছে না, ঠান্ডা হাওয়া বইছে। জুরিক নদীর নীল রঙের পানি সেই হাওয়ার সঙ্গে দুলছে, দেখতে বেশ লাগছে। এমনই সুন্দর মুহূর্তটা উপভোগ করার জন্য সিয়াম সবাইকে টেনে হাঁটতে বেরিয়েছে। বাদ যায়নি আবারও, সে পিঙ্ক রঙের হুডি গায়ে চাপিয়েছে, মাথায় হুডি টুপি এবং হাত দুটো পকেটে পরে আনমনে হাঁটছে। বাকি চারজন পিছনে। আমার বাদামের খোসা ছাড়িয়ে মুখে পড়তে পড়তে বলে, পানের দোকান কেন, গাজার দোকান দে। না রে সারা, পান সুইজারল্যান্ডে অ্যাভেলেবেল নেই, তো একটা পানের দোকান দিলাম। সুন্দরীকে ডেকে ডেকে ফ্রিতে পান খাওয়ালাম, দু একটা কবিতা আবৃত্তি করে শোনালাম। এতে পানের মতো সুস্বাদু খাবারের প্রমোট করা হয়ে গেল, আর আমারও কবিতা শোনানো হলো। আহাদ হতাশ স্বরে বলে। ভাই তুই তোর ভাঙা বাকিটা শেষ করার আগেই সিয়াম কবিতা আবৃত্তি করতে শুরু করে। ওই সুন্দরী খাবে কি পান, জর্দা দিয়ে বানিয়েছি একটুখানি খান, ভালো না লাগলে দিয়ে যান চুমু, আর ভালো লাগলে চলুন প্রেম করি। ইরফান সিয়ামের কাঁধে হাত রেখে বলে, এই কবিতা শুনে মেয়েরা জুতো খুলে পেটাবে তোকে, না হলে ওই নদী। বাকিটা শেষ করার আগেই দেখতে পাই একটা মেয়ে ধাক্কা খেলো আবরারের সঙ্গে, পড়ে গেল নিচে। আবরার ভ্রুকুচকে মেয়েটার দিকে তাকায়। আমান দৌড়ে আসে, মেয়েটার দিকে হাত বাড়িয়ে বলে। আর ইউ ওকে? মুচকি হাসে মেয়েটা, আমানের হাত ধরে উঠে পড়ে এবং বলে, ইয়েস আম ওকে। আবরার তাসনিন, আপনাকে চিনি আমি। নাইস টু মিট ইউ। আমি টিশা। আবরার জবাব না দিয়ে সামনে হাঁটতে থাকে। টিশা অপমানিত হয়, হাসি মাখা মুখখানা মুহূর্তেই চুপসে যায়, তাকিয়ে থাকে আবরারে চলে যাওয়ার পানে। পরিস্থিতি স্বাভাবিক করতে সিয়াম বলে ওঠে, টিশা ম্যাম, আমার বন্ধু আপনার একটু পাগল টাইপের, বাদ দিন ওর কথা। আপনি কোথায় থাকেন? টিশা আঙুল তুলে দেখায়। এই যে জুরিক নদীর ব্রিজ, ওই পাশে যে উঁচু গাড়ি দেখা যাচ্ছে সেখানেই থাকে। ওয়াও, নদীর এই পারে আমাদের বাড়ি, ওই পারে তোমার। আরও কিছু আলাপ চলতে থাকে ওদের মাঝে। আবরার নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়, মাথা হতে টুপি খুলে আসমান পানে তাকায়। কপালে ডান সাইডে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো, 3 মাস হবে চুলদারি সেট আপ করে কাটা হয় না, কেমন অদ্ভুত দেখায় তাকে। আসমান হতে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আবরারের গালে, পরপরই আরেক ফোঁটা। এবার ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করে। ওয়েদার খারাপ ছিল আগে থেকে, বৃষ্টি তো হওয়ারই ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ নয়। সিয়ামের গলা শোনা যাচ্ছে, চিৎকার করে ডেকে যাচ্ছে, কিন্তু আবরার ফিরে তাকায় না। হাত পেতে 2 ফোঁটা বৃষ্টির পানি হাতে জমায়, পরপরই সেই পানি শূন্যে ফেলে দিয়ে বলে, বৃষ্টি তুমি ছুঁয়ে দিও তাকে, আবরার তাসনিন প্রতি মুহূর্তে অনুভব করে যাকে। বাংলাদেশের ওয়েদার অস্বাভাবিক, কাঠফাটা রোদ্দুরে যান যায় যায় অবস্থা। গাছপালা, নদী নালা সহ মানুষগুলো বোধহয় শুকিয়ে কাঠ হয়ে যাবে। আদিতা তার 2 বান্ধবী ঈশা এবং মিলির সাথে ভার্সিটি থেকে বাসায় ফিরছিল। বাসা থেকে ভার্সিটির দূরত্ব খুব বেশি নয়, তাই 3 বান্ধবী হেঁটেই যাচ্ছে। মিলি বলছে, বইন, হট নিউজ, আসিফ আদনান আছে না, আমাদের ভার্সিটির সিনিয়র, আদ্রিতার হাতে নাম লিখে দিয়েছিল যে, সে এখন মন্ত্রী হচ্ছে। 3 তারিখ শপথ গ্রহণ করবে। ভাই, আমার ক্রাশ মন্ত্রী হবে। ঈশা বলে, বালের হট নিউজ, এসব তো আগেই জানি আমি, 1 মাস যাবৎ আলোচনা চলছে। হট নিউজ আমার থেকে শোন, আবরার তাসনিন ফার্স্ট টাইম বাইক রেস কম্পিটিশনে পার্টিসিপেট করবে। ভাই, বুঝতে পারছিস কি হতে চলেছে? আদিতের বুকের ভেতরটা কেঁপে ওঠে, পাজোরা থেমে যায়। লোকটা বাইক রেসে পার্টিসিপেন্ট করবে মানে কি? যদি অ্যাক্সিডেন্ট করে, ব্যথা পেলে কি হবে? পর মুহূর্তেই থেমে যায় আদ্রিতা। সে ব্যথা পেলে তার কি, যা খুশি করুক। যে মানুষটা মাঝপথে আদ্রিতাকে ছেড়ে গিয়েছে তার কথা ভাবার কোনো মানেই হয় না। ঠিক সেই মুহূর্তেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে আদ্রিতার মুখে। কাঠফাটা রোদ্দুরে খা খা করা প্রকৃতি হঠাৎই রূপ পরিবর্তন করে ফেলে। আসমানে এক টুকরো কালে মেঘের দলা দেখা যায়, সেখান হতেই কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে জমিনে, ব্যাস কয়েক ফোঁটাই। তারপর আবারও আসমান পরিষ্কার, মেঘের দলাখানা উড়ে উড়ে গায়েব হয়ে যায়। আদ্রিতা হাসে, 1 ফোঁটা বৃষ্টির পানি এখনও রয়ে গিয়েছে তার হাতে।
বাসে ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আদ্রিতা। সকালে নাস্তা বানিয়ে ভাত রান্না করে রেখে গিয়েছিল। থালা বাসন অমনি রয়েছে, সেগুলো ধুয়ে মুছে গোসল করতে হবে। আতিয়া বেগমের শরীর ভালো নেই, কয়েকদিন হবে প্রচণ্ড জ্বরে ঘায়েল হয়ে আছে। ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, কিন্তু ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। আদ্রিতা ভেবে ফেলেছে আজকে রাতটা দেখবে, না কমলে সকালে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। হাতের কাজ শেষ করে গোসল সেরে নেয় আদ্রিতা। আতিয়া বেগমও তার জন্য খাবার বেড়ে আতিয়া বেগমের কক্ষে যায়, দেখে তিনি বসে বসে বই পড়ছে। আদ্রিতাকে দেখে মলিন হাসে। আবরার কল করেছিল? আদ্রিতা কোনো কথা বলে না, চুপচাপ খাটের ওপর ভাতের থালা নিয়ে বসে। আতিয়া বেগমের থালা এগিয়ে দিয়ে নিজের প্লেটে হাত দেয়। পাঙ্গাস মাছ রান্না করা হয়েছে, খুবই পছন্দের আদ্রিতার। মাছ দিয়ে ভাত মেখে মুখে পুড়তে পুড়তে বলে, তুমি রান্না করতে গেলে কেন? আমি করতাম। আজকে জ্বর কমেছে, শুয়ে থাকতে ভালো লাগে না? আচ্ছা খাও, ভাত ঠান্ডা হয়ে যাবে। সবেই গরম করে এনেছি আমি। আবরারের কল ধরিস না কেন? আদ্রিতা তাকায় আতিয়া বেগমের পানে, চোখে চোখ রেখে জবাব দেয়, তোমার ছেলেকে আমার প্রয়োজন নেই, সে যেন কল না করে। রেগে থাকিস না, ওর কাজের জন্যই চলে গিয়েছে, তাড়াতাড়ি আমাদের নিয়ে যাবে। আদ্রিতা কোনো জবাব দেয় না, চুপচাপ খাওয়া শেষ করে এটো থালা বাসন নিয়ে চলে যায়। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে, কষ্ট তারও হয়। আবরার কেন চলে গেল? তাদের একবার বলেও গেল না। এতগুলো দিন ছেলের সঙ্গে থেকে অভ্যেস খারাপ হয়ে গিয়েছে। এখন রোজ দেখতে ইচ্ছে করে, বাড়িখানা ফাঁকা ফাঁকা লাগে, ইচ্ছে করে দৌড়ে চলে যেতে আবরারের কাছে। মাঝে মধ্যে মনে হয় আর বাঁচবে না সে, এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আর একবার যদি ছেলের মুখখানা দেখতে পারত। রাত 12টা বেজে 5 মিনিট। আদ্রিতা পড়াশোনা করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তখনই ফোনখানা বেজে ওঠে। আরিফ কল করেছে। বাবার সাথে কথা বলতে ইচ্ছে করে না, ইদানিং সব সম্পর্কেই তুচ্ছ মনে হয়, পালিয়ে বাঁচতে ইচ্ছে করে। আরিফ ইদানিং প্রচুর কল করে আদ্রিতাকে, সকালে বিকালে রাতে, যেন মেয়ের সাথে কথা না বলে তার ভালো লাগে না। ইমা টনির সাথে সুইজারল্যান্ড চলে গিয়েছে, আর আরিফ তার 2 বাচ্চা নিয়ে বাংলাদেশে রয়ে গিয়েছে। আবরারে তাসিন ফ্যাশন হাউসে জব নিয়েছে সে। কলখানা বাঁচতে বাঁচতে কেটে যায়, হাঁপ ছেড়ে বাঁচে আদ্রিতা। যাক, এখন আর ঠোঁটের কোণে মিথ্যা হাসি ঝুলিয়ে কথা বলতে হবে না। বিছানায় গায়ে নিয়ে চোখ বন্ধ করতে পুনরায় কল বেজে ওঠে। আদ্রিতা চোখ বন্ধ রেখে বালিশের পাশ থেকে ফোনখানা হাতে নেয় এবং রিসিভ করে কানে তোলে। হ্যাঁ বাবা বলো। ওপাশ থেকে ভেসে আসে অতি পরিচিত ঝাঁঝালো গম্ভীর স্বর। চমকায় আদ্রিতা, বুকের ভেতরটা কেঁপে ওঠে, এক লাফে উঠে বসে। পুনরায় আবরার বলে, শয়তানের বাচ্চা, চাপকে কানের তালা ঝুলিয়ে দিব, আমাকে ইগনোর করিস? আদ্রিতা একটু শুকনো ঢোকিলে ইচ্ছে করছে লোকটাকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। স্পিক আপ, ননসেন্স, আনসার মাই কোয়েশ্চেন। আবরার ধমকে বলে ওঠে। আদ্রিতা চমকায়, বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। ইচ্ছে করে সব অভিমান ভুলে চিৎকার করে কেঁদে উঠতে, ইচ্ছে করে বলতে, আবরার কেন চলে গেলেন? কেন আমায় ছেড়ে গেলেন? আমি ভালো নেই, আপনাকে ছাড়া বাঁচতে পারছি না আমি। প্রয়োজনে সারা জীবন আপনার পায়ের কাছে পড়ে থাকবো, তবু আপনি আসুন, আমায় নিয়ে যান। হোয়াটস রং উইথ ইউ পাখি? কথা বলছো না কেন? স্পিক আপ জান। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। লাল রঙের বাটনে প্রেস করে বিচ্ছিন্ন করে দেয় কলখানা এবং সঙ্গে সঙ্গে অ্যারোপ্লেন মোড দিয়ে রাখে, যাতে পুনরায় কল বেজে না ওঠে। তারপর 2 হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে ওঠে। কাঁদতে চায় না সে, নিজেকে ভীষণ স্ট্রং এবং কঠোর দেখানোর চেষ্টা চালায়, কিন্তু দিন শেষে রাতের আধারে একাকিত্ব জেঁকে ধরে। কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে। অনেক অভিমান, অভিযোগ, আক্ষেপ, না পাওয়ার যন্ত্রণা সবই একসাথে জড়ো হয়। শেষ কবে শান্তিতে ঘুমিয়েছিল আদ্রিতার মনে পড়ে না। ঘুম যেন তাকে ছেড়ে পালিয়েছে। হাসফাস করতে করতেই রাতখানা কেটে যায়। তার জীবনটা এমন কেন হলো? কেন সুখ ধরা দিয়েও দিচ্ছে না? যখনই ভাবে এই বুঝি সব দুঃখের অবসান ঘটল, তখনই দ্বিগুণ অসহ্যনীয় দুঃখের হাতছানি দেখা যায়। যখন ভাবি সব ভালো হবে, তখনই সব খারাপ হয়ে যায়। এই কেমন জীবন? ইদানিং একটা গান বড্ড ভালো লাগছে আদ্রিতার। খুব বেশি মন খারাপ হলে কানে হেডফোন গুঁজে গানখানা শুনতে থাকে। এ কেমন জীবন আমার কাঁধে, আমি সইতে পারছি না। এ কেমন জীবন আমার কাঁধে, আমি সইতে পারছি না। বেকার মন
আবেগে বাঁধে আমি কইতে পারছি না এ কেমন ভালোবাসা সইতে পারছি না মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি কে আমি কে তোর আবরার নিজের হাতে থাকা ফোনখানা শূন্য ছুঁড়ে ফেলে মুহূর্তেই দেয়ালে লেগে ভেঙে 3-4 খণ্ড হয়ে যায় তাতেও যেন তার রাগ কমল না বরং বেড়ে গেল ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে একটু আগেই বাইক রেসে জিতে এসেছে আহত হয়েছে কিছুটা হাত এবং কপালে ক্ষতর চিহ্ন রক্ত ঝরছে এখনও চিনচিনে ব্যথা ঘায়েল করছে ক্ষণে ক্ষণে এই মুহূর্তে হাতে প্রেশার পড়তে পুনরায় ব্লিডিং হওয়া শুরু হয় চোল শক্ত করে ফেলে আবরার ব্যথাকে কঠিন স্বরে গালি দেয় যেন বিশাল বড় শত্রু তারপর বিছানা হতে নেমে দুপা এগিয়ে আসে টেবিল ল্যাম্পখানা ছুঁড়ে ফেলে সাদা রঙের আলো বড্ড জ্বলাচ্ছিল চোখে লেগে এবার নজরে পড়ে ড্রেসিং টেবিলের ওপরে সাজানো পারফিউম হেয়ার প্রোডাক্ট মেইল ফেসওয়াশ সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসের পানি মুহূর্তেই সেসবও ফেলে দেয় শেষ মুহূর্তে ড্রেসিং টেবিলের আয়নে আঘাত হানে শক্ত ঘুষিতল মুহূর্তেই ভেঙে গুড়িয়ে যায় আয়নাখানা কিছু সংখ্যক কাজ আবরারের হাতের উল্টো পিঠে বিঁধে গেল পড়ে যায় গলগল করে রক্ত ঝরতে শুরু করে কিন্তু সেদিকে মনোযোগ নেই আবরারের ফ্লোরে পড়ে যাওয়া ভাঙা আয়নার টুকরোর পানি তাকিয়ে বিড়বিড় করে বলে অ্যাটিটিউড যখন দেখাবি তখন দুটো কবর খুঁড়ে রাখিস হাসপাতালে বেডে পড়ে আছে টনি পুরোপুরি সুস্থ নয় তবে এখন একটু হাঁটা চলা করতে পারে টনির পাশে বসে আছে তার ছেলে টিশান এবং 2 স্ত্রী ইমা আর শৈলী ইমাকে শৈলী মেনে নিতে পারেনি তবে স্বামীর অসুস্থতার জন্য জোর গলায় বেরিয়ে যেতে বলতেও পারেনি তিনি অপেক্ষায় আছে টনি সুস্থ হয়ে ওঠার টিশান বাবার হাত ধরে বলে পাপা তুমি বললে আবরার আবরার বাকিটা শেষ করার আগেই টনি বলে ধ্বংস করে দে আবরারকে কিন্তু জানে মারবি না ওর দুর্বল পয়েন্টগুলোতে অ্যাটাক কর টিশান মাথা নাড়িয়ে সায় জানায় আবরারের ধ্বংস সেও দেখতে চায় আবরার তাসনিন নামটাকে সুইজারল্যান্ড শহর থেকে চিরতরে মুছে ফেলতে চায় টিশান আতিয়া বেগমের শরীর মোটামুটি ভালো একা বাসায় থাকতে ভালো লাগে না তার সেই জন্যই চৌধুরী হাউসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সেখানে পরিবারের সকলের সাথে থাকলে মন এবং শরীর দুটোই ভালো থাকবে আদ্রিতাকে নিজের সিদ্ধান্ত জানানোর পরে আদ্রিতাও রাজি হয় এবং বলে ভার্সিটি থেকে ফিরে ওই বাড়ির উদ্দেশ্যে বেরোবে ভার্সিটিতে যাওয়ার সময় রাস্তায় আসিফের সঙ্গে দেখা হয় আদ্রিতার বড্ড তাড়াহুড়োই রাস্তা পার হচ্ছিল তখনই একটা দ্রুত গতির গাড়ি এসে চলে আসে তার সামনে ধাক্কা লাগতে লাগতে বেঁচে যায় সে একা একা বাঁচে না বরং আসিফ হাত ধরে টেনে রাস্তার সাইডে নিয়ে যায় বড্ড ভয়ার্ত ছিল আসিফের মুখশ্রী আদ্রিতাও ভয় পেয়েছিল কিন্তু আসিফকে দেখে ভয় কেটে যায় বলে আপনি এখানে আসিফ একটু হাসার চেষ্টা করে জবাব দেয় ভার্সিটি যাচ্ছি আমার সঙ্গে চলো না 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 আমি একে যেতে পারবো হ্যাঁ তুমি একাই যেতে পারবে তবু আমার সঙ্গে চলো গাড়ি নিয়ে আসিনি হেঁটে যাব চলো আদিতা মাথা নাড়িয়ে সায় জানায় এবং দুজন পাশাপাশি হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে আসিফ জিজ্ঞেস করে তারপর তোমার আবরারের কি খবর আলহামদুলিল্লাহ ভালোই কথা হয় তোমার সাথে এ বাবা কেন হবে না প্রতিদিনই হয় তোমায় রেখে গেল কেন আমি তো আর সারা জীবন সুইজারল্যান্ড থাকবো না এখানেই থাকবো উনি আসবে মাঝে মাঝে এমনটাই তো কথা হয়েছে আগে থেকেই আর উনি আমায় রেখে যায়নি বরং আমার এখানে থাকারই কথা ছিল আসিফ আর কিছু বলে না মূলত আবরার এবং আদ্রিতার সম্পর্কে সবটাই জানে সে আবরারে চলে যাওয়া আদ্রিতার সঙ্গে কথা না হওয়া সব ব্যাপারে অবগত তবু আদ্রিতার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছিল ও একবার বলতে পারতো হ্যাঁ আবরারের সঙ্গে আমার সম্পর্ক ঠিক নেই আমাদের কথা হয় না অনেক দিন আমি ভালো নেই আসিফ খুশি হয়ে স্বপ্ন দেখত আবারও আদ্রিতাকে পাওয়ার পায় তারা আর তো সেই সুযোগটাই আদ্রিতা দিচ্ছে না ভার্সিটির মাঠে পৌঁছে যায় ওরা আসিফের ডিপার্টমেন্ট পশ্চিম পাশে আর আদ্রিতার পূর্ব পাশে এখানেই দুজনের পথ চলা শেষ এবার দুজনকে দুদিকে যেতে হবে মাঠের ওই প্রান্তে আদ্রিতার বন্ধুদের সাথে দেখা যাচ্ছে আসিফের থেকে বিদায় নিয়ে তাদের দিকে পা বাড়াবে তখনই একটা লোক এসে দাঁড়ায় আদ্রিতার সামনে হেসে বলে আবরার চৌধুরীর পাখি আপনি আসিফও দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরে তাকায় লোকটার মুখপানে আদ্রিতা ভ্রু কুচকায় কঠোর স্বরে জবাব দেয় আমার নাম আদ্রিতা পাখি নয় ম্যাম আমি বলেছি লোকটাকে থামিয়ে আদ্রিতা বলে জাস্ট শট আপ আমার রাস্তা আটকানোর সাহস হলো কিভাবে নেক্সট টাইম যেন এমনটা না দেখি বড় বড় পা ফেলে চলে যায় আদ্রিতা লোকটা শুকনো ঢোক গেলে কলে থাকা আবরার তাসনিনকে বলে স্যার আপনার পাখি ডেঞ্জারাস
অফিসে এসেছে আবরার সামনে 25 জন ক্লায়েন্ট। বিশাল মনিটরের স্ক্রিনে লাল রঙের একখানা গাউন দেখানো হচ্ছে। সেই গাউন তৈরির ব্যাপারে ক্লায়েন্টরা জানতে চাচ্ছে, কিন্তু আবরার কলে ব্যস্ত। ইস্তিয়াক নামক একজন ক্লায়েন্ট বলে ওঠে। আবরার তাকে থামিয়ে জবাব দেয়। সব কিছুর আগে আমার পাখির সেফটি প্রয়োজন। সে নিরাপদে ক্লাসরুমে পা না রাখা অবধি মিটিং ওয়েটিংয়ে থাকবে। যাদের ডিলটা চাই তারা থাকুন, যাদের চাই না তারা চলে যেতে পারেন। পুনরায় আর কেউ কিছু বলার সাহস করে না, চুপচাপ বসে থাকে। আদ্রিতা ক্লাসরুমে পা রাখতে আবার কথা বলা শুরু করে। ড্রেসের বিবরণ, কয়দিন লেগেছে তৈরি করতে এবং কতজন শ্রমিক তৈরি করেছেন, সব কিছুর ডিটেলস বলতে থাকে। সিয়াম, আমান, আহাদ এবং ইভান একটা প্ল্যানিংয়ে করেছে আবরার এবং আদ্রিতাকে পুনরায় এক করার পরিকল্পনা। জীবনে খারাপ সময় আসবে যাবে, কিন্তু খারাপ সময়ে প্রিয় মানুষগুলোকে দূরে রাখা যাবে না, বরং তাদের পাশে রেখে খারাপ সময়ের মোকাবেলা করা উচিত। কতখানা আবরার বোঝে না। তার মতে প্রিয় মানুষগুলো শুধু ভালো সময়ে পাশে থাকবে, সাথে থাকবে, খারাপ সময়ে তাদের দূরে থাকাই শ্রেয়। সময়টা খারাপ যাচ্ছে আবরারের। দুটো শোরুম পুরো ছাই হয়ে গিয়েছে পুড়ে। থাইল্যান্ডে একটা শোরুম উদ্ভাবন হওয়ার কথা ছিল, সেটাও আটকে গিয়েছে। অন্য কোম্পানিগুলো আবরার তাসনিনকে বাঁকা নজরে দেখছে, হেনস্থা করার চেষ্টায় আছে। এভাবে চলতে থাকলে আবরারের হার নিশ্চিত। কিন্তু আবরার তাসনিন হারতে শেখেনি, সে জিতবে। জেতা লড়াই অনবরত ফাইট করে যাচ্ছে। সিয়াম, আমান, আহাদ এবং ইভানকেও সাথে রাখছে না। লড়াইটা আবরারের একার, তাই সে একাই ফাইট করবে। সিয়ামের পরিকল্পনা শুনে আমান বলে, সারা দারুণ একটা প্ল্যানিং করেছিস। এবার আবরার আব্বা কি করে আমিও দেখবো। আহাদ বলে, ভাই, আমাদের শত্রুর অভাব নেই। আদ্রিতাকে এসবের মধ্যে না টানলেই হতো। ইভান বলে, তুই চুপ থাক শালা, আমাদের প্ল্যানিংয়ে বা হাত ঢুকাবি না। সুইজারল্যান্ডে উইন্টার চলে এসেছে। হালকা শীতের আমেজ গোটা শহরের রূপটাই বদলে দিয়েছে। টনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, নিজ বাড়িতে ফিরে এসেছে। সকালে মিষ্টি রোদটা উপভোগ করতে ব্যালকনিতে এসে বসেছে টনি। হুইল চেয়ার ছাড়া চলাচল করতে পারে না তিনি। তার কক্ষের ব্যালকনি থেকে জুরিক নদীর বিশাল ব্রিজটা দেখা যায় এবং সেই সাথে নিজের বাড়ির মূল গেটটাও দৃশ্যমান। হঠাৎ করে টনির নজরে পড়ে গেটের পানে আবরার তাসনিনের মার্সিডিজ দেখা যাচ্ছে। কপালে ভাঁজ পড়ে টনির। টিশানকে উদ্দেশ্য করে বলে, আবরার তাসনিন। টনির কথা শেষ হওয়ার আগে টিশান জবাব দেয়, তাসমিনের স্টোরি শেষ। এই ইউজ করে অশ্লীল ভিডিও বানিয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়। বাকিটা শেষ করার আগে টিশানের নজর পড়ে গেটের পানে। কালো রঙের গাড়ি দরজা খুলে বেরিয়ে আসে আবরার তাসনিন। রোদ চশমা চোখে পড়ে, বড় বড় পা ফেলে এগোতে থাকে বাড়ির দিকে। সাথে বন্ধুরা কেউ নেই, এমনকি কোনো সিকিউরিটি ছাড়াই এসেছে। আবরারকে দেখে টনির গার্ডরা তার দিকে বন্দুক তাক করে এগিয়ে আসে। শত শত গার্ডদের সাইডে রেখে এগিয়ে যাচ্ছে আবরার। আশ্চর্য হয় টনি, কেমন নির্দ্বিধায় নির্ভয়ে এগিয়ে আসছে আবরার। যে কোনো মুহূর্তে তার উপরে অ্যাটাক হতে পারে, এই ভয়টাই যেন নেই তার মধ্যে। পাপা শ্যুট করব। টনি হাতের ইশারায় না করে। টিশান বিরক্ত হলেও কিছু বলতে পারে না। টনি ভাবে আবরার তাসনিন প্রোটেকশন ছাড়া এসেছে মানে তার মাথায় অন্য চিন্তা আছে, সেটাই জানতে হবে। বাড়ির মেন গেটে এসে কলিং বেল বাজায় আবরার। মুহূর্তের মধ্যেই টিশা দরজা খুলে দেয়। আবরারকে দেখে একটু অবাক হয় এবং পর মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে। আবরার তিশার পানে তাকায় না এবং তার প্রশ্নের জবাবও দেয় না, বরং তাকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়ে। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি ভেঙে উপরের তলায় ওঠে। একদম টনির কক্ষের বেলকনিতে গিয়ে টনির মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রেখে বলে, পেছন থেকে ছুরি মারা ইটস ইয়োর ক্যারেক্টার, আর সামনে থেকে অ্যাটাক করা আবরার তাসনিনের ক্যারেক্টার। টনি আবরারকে বোঝানোর উদ্দেশ্যে বলে, আবরার, আমরা বসে কথা বলি। টিশান বলে, পাপা এর সাথে বসে কি কথা বলবে, শালাকে এখানেই শ্যুট করে দিব আমি। আবরার টিশানের পানে ভ্রু বাঁকিয়ে তাকায়, কিছু বলে না। টনির কলিজা কেঁপে ওঠে। আবরারের এই দৃষ্টির মানেটা সে জানে, ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। আবরারকে কি কিছু বলতে না দেখে টিশান আবার বলে ওঠে, শালা তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস জানিস না? তোর কোম্পানি জ্বালিয়েছি, এবার তোর বউ আছেন আদ্র। আদ্রিতার নামটা উচ্চারণ করতে পারে না টিশান। তার আগেই গলা চেপে ধরে আবরার। জিহবা বেরিয়ে আসতেই জিহবার মধ্যে ছোট্ট চাকু ঢুকিয়ে দেয়। পরপরই গলা ছেড়ে দেয়। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে টিশান। মুহূর্তে ফ্লোরে গড়িয়ে পড়ে। টনি আতঙ্কে ওঠে, দুই হাতে মুখে ঢেকে চিৎকার করে বলে, আবরার, কি করলে তুমি এটা? আবরার পকেটে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, ওয়ার্নিং দিয়েছিলাম না, আমার পাখির নাম মুখে আনা যাবে না। শি ইজ মাই প্রপার্টি। একটা মেয়ের জন্য। টনির কথা সম্পূর্ণ হওয়ার আগে আবরার সজোরে আঘাত করে দেয়ালে। চিৎকার করে বলে ওঠে, ইয়েস, একটা মেয়ের জন্য।
ওই একটা মেয়ের জন্য আমি গোটা পৃথিবী জ্বালিয়ে দিতে পারি, যেভাবে এখন তোর বাড়িটা জ্বালিয়ে দেব। টনির হাত পা কাঁপতে থাকে। আশেপাশে তাকে নিজের ফোনখানা খোঁজে। আজ করতে পারছে, আবরার তাসনিন ভয়ঙ্কর কিছু করবে। টিশা দৌড়ে আসে, টিশানকে ছটফট করতে দেখে তার পাশে বসে কাঁপা কাঁপা গলায় বলে। টিশার আহাজারিতে বাড়ির সকলে দৌড়ে আসে। ইমা বেগম ভ্রু কুচকায় আবরারকে দেখে বিড়বিড় করে বলে ওঠে, এই সাইকোটা এখানে কেন? টনি আবরারের পানে তাকিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, আমাদের ভুল হয়েছে আবরার, ক্ষমা করে দাও। আবরার বাঁকা হাসে, নিজের পরিপাটি চুলে হাত বুলিয়ে জবাব দেয়, আবরারের ডিকশনারিতে ক্ষমা শব্দটা নাই। বলে ঠিক যেভাবে এসেছিল সেভাবে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় বাড়ির মূল ফটকে। দাঁড়িয়ে 2 আঙুলে চটকে বাজায়। মুহূর্তেই তার শখানি গার্ড এগিয়ে আসে। টনির গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে বন্দি করে ফেলে এবং কিছু সংখ্যক গার্ড কেরোসিন তেল দিয়ে থাকে টনির বাড়ির চারপাশে। আবরার তাসনির মাথা তুলে একবার দেখে নেয় টনিকে, পরপরই দেশলাই আগুন জ্বালিয়ে সেটা ছুঁড়ে মারে টনির বাড়িতে। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে বাড়িটা। অশ্লীল ভিডিও আবরার তাসনিনের ক্যারেক্টারে আঘাত এনেছে, তার জন্য তোর বাড়ি জ্বালাইনি টনি। এই ভিডিও দেখে আমার পাখি কষ্ট পেয়েছে, সেই জন্যই তোর বাড়িটা জ্বালিয়ে দিলাম। কক্সবাজারে সমুদ্র সৈকতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে আদ্রিতা। দৃষ্টি আসমান পানে, দু চোখ বেয়ে ঝরছে নোনা জল। সমুদ্রের বড় বড় ঢেউ ভিজিয়ে দিচ্ছিল তার জামার একাংশ। তীব্র বাতাসে শরীর কাঁপছে ক্ষণে ক্ষণে। কিছুটা দূরে কিছু সংখ্যক মানুষ হেসে খেলে সমুদ্রে গোসল করছে, সেদিকে একবার তাকায় আদ্রিতা। মনের মধ্যে অশান্তি থাকলেও কোনো কিছুই ভালো লাগে না। ঠিক তেমনভাবেই ওদের হাসি তামাশাও আদ্রিতার ভালো লাগছে না। গতকাল রাতে ফেসবুকে ঢুকতেই আবরার তাসনিন এর একটা ভিডিও তার চোখে পড়েছে। সুইজারল্যান্ডের বিখ্যাত মডেল ইথাইলিন আরামের এর সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন আবরার। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল ভিডিও। সেটা দেখে কলিজা কেঁপে উঠেছিল আদ্রিতার, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছিল। নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। বাঙালি নারী সব কিছু ভাগ দিতে পারে, কিন্তু নিজের প্রিয় মানুষের পাশে অন্য নারীকে কখনোই মেনে নিতে পারে না। আদ্রিতা পারছে না, কোনোভাবে মানতে পারছে না। রাতেও ফেসবুক ডিলিট করে দিয়েছে। মুখে বালিশ চাপা দিয়ে কেটেছে সারা রাত। মনকে বুঝিয়েছে, ইটস ওকে, যে যেভাবে ভালো থাকবে তাকে ঠিক সেভাবেই থাকতে দেওয়া উচিত। কিন্তু মন তো মানছে না, বুঝতেই চাইছে না সাধারণ কথাটা। হঠাৎ করে কেউ আদ্রিতার কাঁধে হাত রাখে। চমকায় সে, ওনার কোনা দিয়ে চোখ মুছে পেছনে তাকায়। আসিফকে দেখতে পায়। একটুখানি আশ্চর্য হয়ে বলে ওঠে, আপনি এখানে? আসিফ জবাব দেয়, সমুদ্র বিলাস করতে এসেছি। প্রত্যুত্তরে আদ্রিতা একটু হাসার চেষ্টা করে, কিন্তু কিছু বলে না। আসিফও নীরবতাকেই সায় জানায়। দুজনের মধ্যে কিছু মুহূর্ত পিনপিন নীরবতা বজায় থাকে। তারপর আসিফ বলে, আবরার তাসনিনের ভিডিও দেখেছো? আদ্রিতা মাথা নাড়িয়ে সায় জানায়। আবরার তোমায় বহুবার আঘাত করেছে, তার জন্য তুমি হাসপাতালে ভর্তি ছিলে। সে তোমার হাতও পুড়িয়ে দিয়েছিল। তারপর ওই মানুষটাকে কেন এত ভালোবাসো? কি আছে তার মধ্যে? কেন তাকে ভুলে যাচ্ছ না, মুভ অন করছো না? আদ্রিতা আসমান পানে তাকিয়ে জবাব দেয়, তাকে ভুলে যাওয়ার মতো অনেকগুলো কারণ আছে। তাকে ঘৃণা করে নতুন করে মুভ অন করাও অনেকগুলো অপশন আছে। যেমন সে কোনোদিন আমার সাথে একটু ভালো করে কথা বলেনি, একটু যত্ন করেনি, আমার কোনো ইচ্ছের মূল্য দেয়নি। তার সঙ্গে গভীর রাতে জ্যোৎস্না বিলাস করা হয়নি। সর্বক্ষণ ধমকেছে, মেরেছে আর অনেক কষ্ট দিয়েছে। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে তাকে মনে রাখার মতো একটাই কারণ আছে, সেটা হলো আমি তাকে অসম্ভব ভালোবাসি। তার সব ভুল কষ্ট দেয়া আমার কাছে এসবের কোনো মূল্য নেই। আমি শুধু তাকে ভালোবাসি। এভাবে কতদিন চলবে? সে যদি কোনোদিনও না ফেরে? না ফিরুক, আমি তার অপেক্ষা করি না। আর সে কখনো ফিরলেও আমি তার সাথে যাব না, তাকে গ্রহণও করব না, বাট তাকে ভালোবাসবো যত দিন বাঁচবো। আর কিছু বলার মতো কারণ খুঁজে পায় না আসিফ। কি বলবে, কেন এসেছিল এখানে? আদ্রিতা কক্সবাজারে এসেছিল শুনে পাগলের মতো ছুটে চলে এসেছে। ভেবেছিল এখানে এসে তাকে মনের কথা জানাবে, আদ্রিতার খারাপ সময়ে বন্ধু হয়ে পাশে থাকবে। কিন্তু কার পাশে থাকবে, কাকে বা সান্ত্বনা দেবে? সে নিজেই তো নিজের মতো করে সান্ত্বনা নিয়ে নিচ্ছে। গভীর মনোযোগে মনিটরের স্ক্রিনে তাকিয়ে আছে আবরার। আদ্রিতা এবং আসিফের সমুদ্র বিলাসের ভিডিও চলছে মনিটরে। রাগ হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। রাগ হচ্ছে কারণ আদ্রিতার পাশে আসিফ দাঁড়িয়েছে, আর হাসি পাচ্ছে কারণ আদ্রিতার কথাগুলো শুনে ফেলেছে। বোকা পাখি শুধু শুধু অভিমান করে বসে আছে। তবে আবরার সেই অভিমান ভাঙানোর মতো মানুষ নাই। সিএম সেই কখন থেকে উকি ঝুঁকি মেরে যাচ্ছে। বেশ কয়েকবার আবরারকে ডেকেছেও, কানে হেডফোন থাকায় শুনতে পায়নি। এবার অধৈর্য হয়ে আবরারের কান থেকে হেডফোনখানা খুলে নেয় এবং বলে,
আসিফ শালা কিন্তু আম্মারে পটায় নিবে, কিছু কর। আবরার নিজের ফোনখানা হাতে নেয়, অনলাইনে দুটো টিকিট বুক করতে করতে বলে, 6 ঘন্টার মধ্যে তোর আম্মাকে আমার বেডরুমে চাই। সিয়াম ভ্রু কুচকে বলে, এত জায়গা থাকতে বেডরুমে কেন? গার্ডেনের রোমান্স বেশ জমে। ওকে, তাহলে নেক্সট মিশন গার্ডেন। একটানা 9 দিন ঝুম বৃষ্টি পড়ে। আজকে আসমানে রোদের দেখা মিলেছে। খাখা রোদুরে প্রকৃতি সেজেছে নতুন রূপে। আদ্রিতার মায়ের মৃত্যুবার্ষিকী আজকে। বনানী কবরস্থানে মায়ের কবর দেওয়া হয়েছিল। আদ্রিতা সকাল সকাল সেখানে উপস্থিত হয়েছে। মায়ের কবরের পাশে কিছু মুহূর্ত বসে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মনটা বড্ড খারাপ। মায়ের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা মনে পড়লেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। অসহ্য যন্ত্রণায় কলিজা হাঁসফাঁস করে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে হয়। কক্সবাজার থেকে ফিরে এসে আতিয়া বেগম এবং আদ্রিতা চৌধুরী বাড়িতে ফিরে গিয়েছে। বড় মা মেঝো মা তারা বেশ খুশি হয়েছিল। বড় মা তো বলেই উঠল, কিরে আদ্রিতা, তোর অ্যানি কোথায়? আদ্রিতা মলিন হেসে জবাব দিয়েছিল, স্বপ্নের শহর সুইজারল্যান্ড আমার থেকে আমার অ্যানিকে কেড়ে নিয়েছে। এটা নিয়ে বড় মা আফসোস করলো কিছুক্ষণ। এসব ভাবতে ভাবতে বাসায় পৌঁছে যায় আদ্রিতা। জুতো জোড়া বাহিরে রেখে ভেতরে ঢোকে। ড্রয়িং রুমে আলোচনায় বসেছে। আবরারের বড় চাচু মোতাহার এবং মেঝো চাচু মোতালেব বাসায় এসেছে। তাদের স্ত্রী রাজিয়া এবং আছিয়া, বড়জনের এক ছেলে তুহিন এবং মেজোজনের এক মেয়ে তিথি সকলেই উপস্থিত। আদ্রিতা একটু অবাকই হয় সবাইকে একসাথে দেখে। সাধারণ এই বাড়িতে সকলে একসাথে আলোচনা বা গল্প গুজব করে না। ব্যস্ত মানুষ কি না। আদ্রিতাকে দেখে মোতালেব বলে ওঠে, ওই তো আদ্রিতা চলে এসেছে, এসো তোমারই অপেক্ষায় আছি। আদ্রিতা একটু হাসার চেষ্টা করলো। এগিয়ে আসে তিথির পাশে বসে। আশেপাশে আতিয়া বেগমকে দেখা যাচ্ছে না। কোথায় গেল সে? রাজিয়ে বলে, আদ্রিতা, তোর কপাল খুলে গেছে। আবরার কল করে তোর কথা জানতে চেয়েছিল। আদ্রিতা ভ্রু কুচকায়। ওহো, এর জন্যই এখানে আলোচনা চলছে। মোতালেব বলে, জানতে চেয়েছিল কি বলছো? আবরার তাহসিন প্রপোজাল দিয়েছে, তোমাদের বিয়ের দিন ঠিক করে ফেলেছি আমরা। আদ্রিতা একটু অবাক হয়ে বলে, বিয়ে? তিনি উৎফুল্ল স্বরে জবাব দেয়, হ্যাঁ রে, বিয়ে। আবরার ব্রো তোকে বিয়ে করবে এই মাসের 27 তারিখে। গোটা শহর লাইটিং করা হবে, অনেক মানুষদের ইনভাইট করা হবে। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্রো ঠিক বিয়ের দিন বাংলাদেশে আসবে। প্রথমে তার প্রাইভেট প্লেনে বাংলাদেশ এয়ারপোর্টে নামবে, তারপর ফুল সাজানো হেলিকপ্টার নিয়ে বিয়ে করতে আসবে আমাদের বাড়িতে। ভাবতে পারছিস? ইতিহাসে বোধহয় এই প্রথম বিয়ে হবে যে বর সুইজারল্যান্ড থেকে বিয়ে করতে আসবে আর ফুল সাজানো হেলিকপ্টার নিয়ে আসবে। আই অ্যাম সো এক্সাইটেড। আদ্রিতা স্পষ্ট স্বরে জবাব দেয়, আমি তাকে বিয়ে করব না, মানা করে দিও তাকে। আসিয়া বলে ওঠে, বেশি কথা বলিস না তুই, এমনিতে তো এতিম, বাবা নেই মা নেই, পড়ে আছিস আমাদের ঘাড়ে। এখন যখন বাকিটা শেষ করার আগে আতিয়া বেগম বলে ওঠে, আপনাদের গাড়ি বসেও খায়নি, ঠিক করে কথা বলুন। আর ও এতিম নয়, আমি আছি আদ্রিতার জন্য। মোতালেব বুঝতে পারে আতিয়া রেগে গেছে। এই মুহূর্তে ওদের রাগানো যাবে না। একটু আগেই 5 কোটি টাকা এসেছে তার ব্যাংক অ্যাকাউন্টে। আদ্রিতাকে বিয়ের শপিং করানোর জন্য টাকাগুলো পাঠিয়েছে আবরার। বিয়ে শেষ হওয়ার অবধি কত কোটি টাকা পাঠাবে তার কোনো হিসেব নেই। সেখান থেকে কিছু টাকা মেরে দেওয়ার প্ল্যানিং রয়েছে তার। এখন এদের রাগিয়ে দিয়ে টাকাগুলো হাতছাড়া করার কোনো মানেই হয় না। তাই পরিস্থিতি সামাল দিতে উনি বলেন, ভাবি আপনি রেগে যাচ্ছেন কেন? ও সেভাবে বলেনি, এতদিন তো আবরার ওকে মেনে নেয়নি। এখন যখন মেনে নিচ্ছে তখন তেড়ামি না করাই ভালো। তুহিন বলে ওঠে, বাবা ঠিক বলেছে। আদ্রিতা নিজের বরকে দ্বিতীয়বার বিয়ে করতে কি সমস্যা তোর? নাকি আসিফ আদনানের প্রেমে পড়ে গেছিস, তাকে বিয়ে করতে চাস? আদ্রিতা আশ্চর্য হয়ে বলে ওঠে, আমি ওনাকে নিয়ে এসব ভাবিনি কখনো। না ভাবলে বিয়ে করে নে। আদ্রিতা জবাব না দিয়ে নিজের কক্ষে চলে যায়। রাজিয়া বিরক্ত স্বরে বলে, ওর ভাব দেখতে পারবো না আমি, ওর থেকে অনুমতি নেওয়ার কি আছে? শোনো ভাবি, আদ্রিতাকে বিয়ে করতে বলো, না হয় তোমরা আলাদা বাসা নিয়ে থাকো। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে। আদ্রিতা দরজা বন্ধ করে খানিক্ষণ দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। কিছুদিন যাবৎ কলেজেও আসিফ এবং তাকে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। ব্রেকিং নিউজ হয়ে গিয়েছে, আবরার তাসনিনের প্রাক্তন ওয়াইফ এবার আসিফ আদনানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। খুব শীঘ্রই তারা বিয়ের পিঁড়িতে বসবে।
আদিতা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালায়। সব রাগ জমা হয় আবরার তাসনিনের ওপর। খুব করে তার সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে, চারটে কথা শুনিয়ে দিতে পারলেই শান্তি লাগবে। সেটা ভেবে কল করে আবরার তাসনিনের হোয়াটসঅ্যাপে। প্রথমবার রিং হতেই কলখানা রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে সিয়ামের মিষ্টি কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম আম্মু, ভালো আছো? আমি তোমার ছেলে সিয়াম বলছি, চিনতে পেরেছো? আদিতা মনে মনে সালাম ফেরায় এবং কঠিন স্বরে বলে, আপনার বন্ধু কোথায়? তাকে কল দিন। ওপাশ থেকে আমান বলে ওঠে, আমাদের বন্ধু ফার্মেসিতে গেছে, সামনে বিয়ে তো, ওই একটু। বাকিটা শেষ হওয়ার আগেই আহাদ আমানের মাথায় চাটি মারে এবং বলে, শালা এটা আমাদের মা হয়, ভুলে গেছিস? আমান ইনোসেন্ট স্বরে বলে, আজিব, আমি ভুলবো কেন? সত্যি আব্বা ফার্মেসিতে গেছে স্যাবলন ব্যান্ডেজ হাবিজাবি আনতে। আদ্রিতা বলে, উনি আসলে কল করতে বলবেন, কথা আছে। সিয়াম কবিতার স্বরে বলে, বলবে কথা আম্মা আমার গুণধর আব্বার সাথে, করবে তার রোমান্টিক আলাপ 2 দিন পরে বাসর বলে। আমি সিয়াম ভালো মানুষ, পাতব না কোনো আড়ি। আমার একটা জাত শালা, সে মানবে না কোনো বারণ তারি। আদ্রিতা কবিতাখানা শুনে কল কেটে।